নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু হচ্ছে আজকের বিষয় 2 নম্বরের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য। 1. সাময়িক পত্র হলো নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, তবে সংবাদপত্র দৈনিক অথবা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়। 2. সংবাদপত্রে সমসাময়িক বিভিন্ন খবরের পাশাপাশি বিভিন্ন অনুচ্ছেদ, ছোট গল্প, বিজ্ঞাপন ছাপা হয়, কিন্তু সাময়িক পত্রে তৎকালীন সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, রীতিনীতি, চালচলন, নিয়মকানুন ইত্যাদি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করা যায়। 3. ঊনবিংশ শতাব্দীতে কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ, হিন্দু প্যাট্রিয়ট, সন্ধ্যা, বেঙ্গলি ইত্যাদি। অপরদিকে আলোচ্য সময়ের কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সাময়িক পত্র হল বামাবোধিনী, তত্ত্ববোধিনী, সোমপ্রকাশ ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার মূল বিষয়বস্তু কী ছিল? সম্পাদক: ঊনবিংশ শতাব্দীতে সমাজ চেতনা সৃষ্টিতে যেসব পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। মূল বিষয়বস্তু: 1. এই পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের কাহিনী বর্ণিত হয়েছিল। 2. এই পত্রিকা প্রকাশকাল থেকেই তৎকালীন শাসকদের অন্যায় অবিচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করেছিল। 3. এই পত্রিকা নারী শিক্ষা এবং হিন্দু বিধবাদের পুনর্বিবাহের ক্ষেত্রেও এক বলিষ্ঠ জনমত গঠনে সাহায্য করেছিল। 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার মূল বিষয়বস্তু। কি বলা হচ্ছে? কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা ঊনবিংশ শতাব্দীর গ্রাম বাংলার জনজীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এবার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি। সমকালীন বাংলার বিভিন্ন সামাজিক তথ্য পাওয়া যায়, যেমন 1. সে যুগে শহুরে পত্রপত্রিকাগুলি, যেখানে শহুরে কুট কাচালি আর বাবু কালচারের মুখপত্র হয়ে উঠেছিল, তখন কলকাতা থেকে সুদূর গ্রামাঞ্চলের এই পত্রিকাটি সাধারণ গ্রামীণ মানুষের জীবনের সাধারণ সমস্যার কথা তুলে ধরত। 2. কেবল প্রজা লাঞ্ছনা বা লিনকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রজা অসন্তোষ প্রকাশ করাই নয়, পাশাপাশি স্ত্রী শিক্ষার প্রসারেও এই পত্রিকা সোচ্চার ছিল। 3. দরিদ্র প্রজাদের উপর জমিদার মহাজনদের নিষ্পেষণের বিরুদ্ধে গ্রামবার্তা সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। 4 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার বাবুদের সম্পর্কে কি জানা যায়? কালীপ্রসন্ন সিংহের বিখ্যাত কালজয়ী রচনা হল হুতুম প্যাঁচার নকশা। এটি একটি ব্যঙ্গাত্মক রচনা। এবার বলা হচ্ছে হুতুম প্যাঁচার নকশায় সমকালীন বাবু সম্প্রদায়ের জীবনচরিত। এই গ্রন্থ থেকে আমরা ঊনবিংশ শতাব্দীর বাংলায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাবু সম্প্রদায়ের কথা জানতে পারি। এই বাবু সম্প্রদায় সত্যি সত্যি ফুলবাবু। এরা সাধারণত অকর্মা প্রকৃতির, বিলাসিতা এদের ভূষণ। কোচানো ধুতি পাঞ্জাবি পরিহিত এই বাবু সম্প্রদায় প্রায় সবসময় সেজেগুজে থাকতে ভালোবাসতেন। বাগানবাড়ি সাজানো গোছানো, পায়রা ওড়ানো, তাসপাশা খেলা, যাত্রা থিয়েটার দেখা, বাইজিপাড়ায় পয়সা ওড়ানো ইত্যাদি কাজ ছিল তাদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে। এছাড়া কলকাতার আলো আঁধারিতে আনাচে কানাচে সদা বিচরণ, বিলাসবহুল জীবনযাত্রার কাহিনী এই গ্রন্থ থেকে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারের ক্ষেত্রে বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার
ও দেশবাসীর সীমাহীন দুর্দশার চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এবার নীলদর্পণ নাটকে বর্ণিত সমাজচিত্র। নীলদর্পণ নাটক থেকে বাংলার কৃষকদের চরম দুর্দশা এবং সর্বোপরি নীলকর সাহেবদের অমানুষিক অত্যাচারের কাহিনী জানা যায়। নীলকর সাহেবরা কিভাবে নীল চাষে অনিচ্ছুক বাংলার কৃষকদের কৃষিযোগ্য ধান গম জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত, অনিচ্ছুক চাষিদের ঘরবাড়ি জ্বালিয়ে দিত, তাদের মারধর করত, পোষ্য গবাদি পশু জোর করে কেড়ে নিত, নীলের দাম কম দিত ইত্যাদি নিত্য নৈমিত্তিক ব্যাপারগুলি উক্ত নাটকটি তুলে ধরেছিল। 6 নম্বর প্রশ্ন, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? কী বলা হচ্ছে, 1813 খ্রিস্টাব্দে সনদ আইন অনুযায়ী ভারতীয় জনশিক্ষার জন্য ব্রিটিশ কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই সিদ্ধান্ত কার্যকরী হয়। এই মর্মে 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়। উক্ত 1 লক্ষ টাকা কোন শিক্ষা খাতে ব্যয় হবে তা নিয়ে জনশিক্ষা কমিটির সদস্যরা দুদলে ভাগ হয়ে যায়। তারা 1 প্রাচ্যবাদী ওরিয়েন্টালিস্ট এবং 2 পাশ্চাত্যবাদী অ্যাঙ্গলিস্ট রূপে পরিচিত পায়। প্রথম প্রাচ্যবাদী ইলিয়ট, ম্যাকনাটেন, জেসি সাদারল্যান্ড, এইচ.টি. প্রিন্সেপ, কলব্রুক প্রমুখ ভারতে প্রাচ্য ভাষা তথা সংস্কৃত, আরবি, ফার্সি ব্যাকরণ, জ্যোতিষচর্চার পক্ষপাতী ছিলেন। তাঁরা প্রাচ্যবাদী নামে পরিচিত। এরপর 2 পাশ্চাত্যবাদী। অপরদিকে স্যার জন শোর, চার্লস গ্রান্ট, জেমস মিল, জে.আর. কলভিন প্রমুখ, যারা পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান, পাশ্চাত্য দর্শন, আইন ইত্যাদির পক্ষে ছিলেন, তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। উল্লেখ্য, সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে এই 2 পক্ষের দ্বন্দ্ব চলতে থাকে। একে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলে। এই দ্বন্দ্বের অবসান ঘটে মেকলে মিনিটের দ্বারা। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।